সবাইকে আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে, যা এবারের নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা 2014, 2018 এবং 2024 সালে জাতি দেখেছে। ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন এবং বদলির প্রধান মানদণ্ড। সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিতে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে পায়ে হেঁটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুযোগ্য নির্দেশনায় মাঠ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনার মতো আমরাও বিশ্বাস করি, দেশ বিনির্মাণের যে সুযোগ তরুণরা তৈরি করেছে তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। ফ্যামিলি কার্ডের মতোই সরকারের প্রবর্তিত কৃষি কার্ড, ক্রীড়া কার্ড, হেলথ কার্ড, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েতগণের জন্য ভাতার ব্যবস্থা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। আপনার মূল্যবান নির্দেশনা আমাদের পেশাগত দায়িত্ব পালনের পথকে আরও অর্থবহ, ফলপ্রসূ ও দেশপ্রেমে উজ্জীবিত করবে। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসনের দায়িত্বশীলতা, সততা ও দক্ষতার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। বলেন, প্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখে নির্বাচনে। যদি আপনাদেরকে কাজ করতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটি আমরা 14, 18 বা 24-এ দেখেছি। প্রধানমন্ত্রী বলেন, নিয়মনীতি ছাড়া পদায়নের প্রবণতা দুর্নীতি বাড়ায়। তাই সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন, বদলির প্রধান মানদণ্ড। সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতি পরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ। আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। সরকারের নীতি বাস্তবায়নে মাঠ প্রশাসনের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। নির্বাচনী প্রতিশ্রুতি, জুলাই সনদ বাস্তবায়ন ও সরকারি অফিসে জনসেবায় হয়রানি বন্ধে আরও নিষ্ঠার সাথে মাঠ প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। এছাড়া বাজার মনিটরিং জোরদার, মোবাইল কোর্ট পরিচালনা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা, যা আগের বক্তাগণ উল্লেখ করে গেছেন তাদের বক্তব্যে, আপনারা বিশেষ করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার উপরে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য বলা যায় প্রায় পুরোটাই নির্ভর করে। এবারের সম্মেলনে ডিসিদের উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্য থেকে বাছাই করা 498টি প্রস্তাব নিয়ে 34টি অধিবেশনে আলোচনা হবে। সম্মেলন চলবে আগামী 6 মে পর্যন্ত। একটি সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারো জন্য চিরস্থায়ী নয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ডিসিদের প্রস্তাব অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জেলা আইন কর্মকর্তা বা জিপি/পিপিদের নিয়োগের কথা ভাবছে সরকার। একথা জানিয়ে আইনমন্ত্রী সাব রেজিস্ট্রারদের কোনো দুর্নীতি, অনিয়ম পেলে মন্ত্রণালয়ে জানাতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসকদের। অন্যদিকে শিক্ষামন্ত্রী এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নির্ধারিত শিক্ষাবর্ষের মধ্যে নেয়ার নির্দেশনা দিয়েছেন। জানান, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সমমানের ডিগ্রি দেওয়ার দাবি পূরণ করা হবে। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, 3 থেকে 4 দিনের মধ্যেই হামের টিকা দেয়া শেষ হবে। টিকা কার্যক্রম তদারকিতে ডিসিদের সহযোগিতা চেয়েছে মন্ত্রণালয়।
জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনে মন্ত্রণালয় ভিত্তিক অধিবেশনে ডিসিদের পৃথক বৈঠক হয় স্বাস্থ্য, শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের সাথে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ও এর আওতায় থাকা সংস্থার সাথে বৈঠকে বসেন তারা। সেখানে খাল খনন কর্মসূচি মেশিন নির্ভর না করে গুরুত্ব দেয়া হয় শিক্ষার্থী ও বেকার তরুণদের অংশগ্রহণের উপর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ, অবৈধ ক্লিনিক বন্ধ, ভেজাল ওষুধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা সহ 7টি বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের টিকার যথেষ্ট মজুদ রয়েছে। এখন পর্যন্ত 81 ভাগ টিকা দেয়া হয়েছে। ডেঙ্গু আসতেছে, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়ার জন্য আমরা বলেছি। রেট অফ প্রোগ্রেশন যেটা ছিল হামের এবং মর্টালিটি রেটও আল্লাহর মধ্যে অনেকটা কমে এসেছে। আমরা আর 2-4 দিনের ভিতরে 100% টার্গেট আমরা কভার করে ফেলবো হামের টিকার ব্যাপারে। আমাদের কোনো রকম স্টক ঘাটতি নেই। প্রত্যেকটা ক্যাম্পের প্রতি যেন ওনারা দৃষ্টি রাখেন, এই ব্যাপারে আমরা সহযোগিতা চেয়েছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাথমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাথে 8টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত শিক্ষাবর্ষের মধ্যে শেষ করার নির্দেশনা দেয়া হয়। কওমি মাদ্রাসা নিয়ে নীতিমালা প্রণয়নের প্রস্তাব নিয়েও আলোচনা হয়। শিক্ষক সংকট কমাতে নতুন করে মাধ্যমিক ও প্রাথমিকে বড় ধরনের নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দাখিল এসএসসি, আলেম এইচএসসি, ফাজিল ডিগ্রি, কামেল মাস্টার ডিগ্রি, ওদের শুধু দাওরাকেই বলা হয় মাস্টার ডিগ্রি। ওই লেভেলগুলোকে আমাদের ঠিক করতে হবে, তাদের বোর্ডকে আরও রিস্ট্রেংথেন করতে হবে, তাদের মধ্যে আমাদের কিছু কিছু জায়গায় টেকনিক্যাল এডুকেশন দিতে হবে। ইনডিড তারা যা চায় সেটা আমরা করতে রেডি। আইন মন্ত্রণালয়ের সাথে বৈঠকে ভূমি রেজিস্ট্রেশনে ই-রেজিস্ট্রেশন চালু, মুহাফেজখানা অটোমেশন করা, জলমহল ও বালুমহল সংক্রান্ত সুনির্দিষ্ট আইন করা সহ 5টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জেলা আইন কর্মকর্তা বা জিপি ও পিপিদের পরীক্ষার মাধ্যমে নিয়োগে ডিসিদের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। পার্মানেন্ট প্রসিকিউশন সার্ভিস যেটাকে বলা হচ্ছে সেটা আমাদের বিবেচনায় আছে। আমরা ওয়ার ওয়ার্কিং অন ইট। কোনো সুনির্দিষ্ট অনিয়ম, দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। আইনমন্ত্রী বৈঠকে সরকারের স্বার্থ সংশ্লিষ্ট মামলার ফাইল ও নথি দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনাও দিয়েছেন। কেননা ফাইল আটকে রাখায় সরকারের সম্পত্তি বেহাত হওয়ার অভিযোগ রয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গণভোট আর জুলাই সনদকে পার্থক্য করে সরকার জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করেছে। যারা হ্যাঁ ভোট দিয়েছে, রায় বাস্তবায়ন না হলে তারা বসে থাকবে না। রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত জাতীয় কনভেনশনে এমন কথা বলেন এনসিপি, জামায়াত সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা। ফ্যাসিবাদী আমলের প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার দাবি করে তারা বলেন, গুম খুনে জড়িতদের ক্ষমা করা হবে আত্মঘাতী। জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন আয়োজন করে এনসিপি। রাজধানীতে দিনব্যাপী এই কনভেনশনে অংশ নেন রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিশিষ্টজনেরা। সরকারের প্রধানমন্ত্রী কনভেনশন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, আইনি কাঠামো না থাকায় যারা ফ্যাসিবাদ তৈরিতে সহায়তা করেছেন তাদের এখন হিরো ট্রিটমেন্ট দেয়া হচ্ছে। আইনজীবী তাজুল ইসলাম বলেন, যারা গুম খুনের মতো অপরাধ করেছে তাদের ক্ষমা করা হবে আত্মঘাতী। প্রধানমন্ত্রীকেও দেখি রাজনৈতিক বিষয়গুলোকে উনি কেন জানি একটু এড়িয়ে যেতে চান, এবং উনি একটু ওই যে সোশ্যাল মিডিয়ায় বলে অনেকে পুকি হওয়ার একটু চেষ্টা করেন। তো আমরা আমাদের প্রধানমন্ত্রীকে আসলে পুকি হিসেবে দেখতে চাই না। বাংলাদেশে এই অপরাধগুলো লাখ লাখ মানুষের করেনি, কয়েকশো মানুষের সাথে জড়িত। যারা এরকম ওয়ার্স্ট টাইপ অফ হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে তাদেরকে ক্ষমা করা হবে আত্মঘাতী। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, সংস্কার নয়, নির্বাচন আদায়ই ছিল বিএনপির মূল উদ্দেশ্য। আর এবি পার্টির নেতা মুজিবুর রহমান মঞ্জু শিক্ষা প্রতিষ্ঠানে অব্যবস্থাপনায় সন্ত্রাস ছড়িয়ে পড়ার শঙ্কা জানান। আরও অন্তত 8-10 মাস পেরোলে মানুষ হিসাব করবে। প্রথমে হিসাব করবে যে ডক্টর ইউনূসের রেজিমের সাথে বিএনপির রেজিমের পার্থক্য কী। এরপরে হিসাব করবে শেখ হাসিনার রেজিমের সাথে এই বিএনপির রেজিমের পার্থক্য কী। আমাদের তো শুধু ইচ্ছা ছিল যে কোনোভাবে নির্বাচন করে ক্ষমতায় যাওয়া। এই কথা যদি একটা শাসক মহলের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা বলতে পারে, তো আমার কাছে তো আমার মনে হয় যে আকাশ ভেঙে পড়ার মতো। জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, নিজের ভোটের বিরুদ্ধে নিজে দাঁড়ানোই হলো অন্তহীন প্রতারণা। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করিয়ে দেন, গণতন্ত্র হোঁচট খেলে জনগণকে বারবার রাস্তায় নামতে হবে। ওনারা এখন ষড়যন্ত্র করছেন ওই 10টা নোট অফ পয়েন্ট বাদে
ওনারা নিজেরাই একটা সংবিধান সংশোধনের বিল বানাবেন, আগামী হয়তো বাজেট অধিবেশন বা কোনো একটা অধিবেশনে বিল বানিয়ে নিজেরাই সেটা পাশ করে নেবেন। তাই যদি করতে চান তাহলে একটা অপরিণামদর্শী সর্বনাশা পথে আপনারা হাঁটলেন। প্রথম অধিবেশনকে সরকার ব্যর্থ করেছে। যে অধিবেশনে আমাদের আলোচনা করার কথা ছিল কিভাবে আমরা এগুলো বাস্তবায়ন করব, অধ্যাদেশ বাস্তবায়ন করব, এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ জনগণের আন্দোলনই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। এর আগে এনসিপি নেতারা বলেন, গণভোটের রায় উপেক্ষিত হয়, প্রত্যেক নাগরিক প্রতারিত হয়েছেন। আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়, মানে গভর্নমেন্ট আসলে কি এটা বোঝা যাইতেছে না। ডিসিশনটা আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্টস, আমার কাছে এটা মনে হইতেছে, মানে আমি নিশ্চিত না। কারণ এবং আপনি দেখবেন খুব শীঘ্রই এটা বলা হবে যে আমাদের প্রাইম মিনিস্টারকে HPM-কে ভুল বোঝানো হয়। বিএনপি সংস্কার থেকে সরে গেলে যারা গণভোট দিয়েছেন তাদের নিয়ে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন রাজনৈতিক দলের নেতারা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত 49 জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদ তাদের শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত সংসদ সদস্যদের স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন এমপিরা বলেন, শুধু নারীর ক্ষমতায়ন নয়, সংসদকে জবাবদিহিতার কেন্দ্রে পরিণত করতে চান তারা। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া রাজনৈতিক ও সামাজিক জীবনের বহুল কাঙ্ক্ষিত ক্ষণে 49 জন নারী সংসদ সদস্য অঙ্গীকার করলেন আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালনের। 30 এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 49 জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, যার মধ্যে 36 জন বিএনপি জোটের, জামাত জোটের 12 আর স্বতন্ত্র জোট থেকে এসেছেন 1 জন। তাদের শপথ পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শপথ অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী সহ সরকারি ও বিরোধী দলের নেতারা। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত সকল সদস্যের সাথে কুশল বিনিময় করেন। নবনির্বাচিত এমপিদের নির্ধারিত সংসদীয় আসন না থাকলেও তারা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। পুরো বাংলাদেশে নারীদের ক্ষমতায়ন করার জন্য আমরা যে কাজ করছি সেই কাজকে তারা আরও বেগবান করবে। আমরা ইতিমধ্যে ফ্যামিলি কার্ড দিয়েছি, আপনারা জানেন, নারীকে ক্ষমতায়িত করা এবং অভাব দূর করা, স্বাবলম্বী করার প্রত্যয় হিসেবে এই কাজ করা শুরু করেছেন। তাই নারীরা এখানে আসার কারণে সেই কাজটা আমরা সুদৃঢ় হবে এবং আরও শক্তিশালী হবে। গণতন্ত্র, আইনের শাসন ও নারীর ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় জানান নবনির্বাচিতরা। আমি পশ্চাৎপদ নারীদের নিয়ে কাজ করতে চাই। আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াতে চাই। অসহায় নিপীড়িত মানুষের কথাগুলো আমরা সংসদে বলবো এবং যথাযথ আইন প্রণয়নের মাধ্যমে এই সকল সমস্যা সমাধান হবে, এই পথ আমরা সৃষ্টি করব। আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করব সরকারের যেসব ভালো কাজ আছে এবং আমি চাইবো যে আমরা যেভাবে তরুণরা সংস্কারের পক্ষে দাঁড়িয়েছি, সরকারের যেন গণভোট সংস্কার এগুলোর পক্ষেই দাঁড়িয়েছে। যেই বাংলাদেশে আর গুম খুন হবে না, মায়েদেরকে অপেক্ষা করে থাকতে হবে না তার সন্তানদের জন্য। মনোনয়ন বৈধ হলেও এখনও গ্যাজেট না হওয়ায় এনসিপির নুসরাত তাবাসসুম এদিন শপথ নিতে পারেনি। যদিও নুসরাতের গ্যাজেট ঠেকাতে ইসিতে চিঠি দিয়েছেন এনসিপির আরেক নেত্রী মনিরা শারমিন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থী এবং যাত্রী পরিবহনের সুবিধার্থে নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে কর অব্যাহতি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। নতুন এই নীতিমালার আওতায় ন্যূনতম 17 সিটের সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস আমদানিতে ভ্যাট বাদে অন্য সব শুল্ক ও কর মওকুফ করা হয়েছে। এক্ষেত্রে মোট 15% মূল্য সংযোজন কর বহাল রেখে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি এবং সম্পূরক শুল্ক সহ অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হবে। এই সুবিধা আগামী 30 জুন 2026 পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়। এছাড়া 5 টন বা তার বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রাকের ক্ষেত্রেও একই ধরনের কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে। শাপলা চত্বর হত্যাকাণ্ডে শুধুমাত্র ঢাকাতেই অন্তত 32 জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হত্যাকাণ্ডের আর্থিক সহযোগীদেরও আসামি করা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সমাবেশ ঘিরে সারা দেশে চলা হত্যার বিচারও করবে ট্রাইব্যুনাল। তদন্তের কাজ শেষ হয়েছে 90%। আসামি তৎকালীন সরকার প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তারা।
চিফ প্রসিকিউটর জানান, নিহতদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা কাটতে যাচ্ছে। শাপলা চত্বর হত্যাকাণ্ডে শুধুমাত্র ঢাকাতেই অন্তত 32 জন হত্যার প্রমাণ মিলেছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা জানা যাবে তদন্ত শেষে। আগামী 7 জুনের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে চায় প্রসিকিউশন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এবং পুলিশের বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা অভিযুক্ত। সব মিলিয়ে এই মামলায় আসামি সংখ্যা 25 জনেরও বেশি। প্রায় 32 জনের তো আমরা মৃত ব্যক্তির তালিকাই পেয়েছি, যেটা এই শাপলা চত্বরে অন দ্য স্পট মারা গেছে 32 জন, নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। আমরা তো সব প্রমাণ পেয়েছি। জনগণ ভোট দিয়ে ক্ষমতা দেয়নি, দায়িত্ব দিয়েছে। আর তাই জনগণের পাশে থেকে তাদের ভাষা বুঝে জন আকাঙ্ক্ষা পূরণ করাই হলো এই ভোটের মর্যাদা দেয়া। বিকেলে রাজধানীর হাজারীবাগে নাসিরউদ্দিন পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া এবং আলোচনা সভায় মন্তব্য করেন রেলমন্ত্রী গয়েশ্বরচন্দ্র রায়। আলোচনা সভায় বক্তারা বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে এবং বিএনপিকে কোণঠাসা করতেই নাসিরউদ্দিন পিন্টুকে পুলিশি হেফাজতে হত্যা করা হয়। এত বছর তার হত্যার বিচার হয়নি, এখন বিএনপি ক্ষমতায় আছে, তাই পিন্টু হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, রাষ্ট্র যতদিন থাকবে ততদিন ষড়যন্ত্র থাকবে, কাজে বিএনপিকে চোখ কান খোলা রাখতে হবে। জনগণ ভোট দিয়ে ক্ষমতা দেয় না, জনগণ ভোট দিয়ে আমাদেরকে দায়িত্ব দিচ্ছে। জনগণের পাশে থেকে জনগণের ভাষা বুঝে জনগণের চাহিদা পূরণ করাই হলো এই ভোটের মর্যাদা দেওয়া। সরকার একটি গণমাধ্যম কমিশন করতে চায় বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তবে তার আগে সংস্কার কমিশনের কোন সুপারিশের সঙ্গে সরকার একমত তা প্রকাশের অনুরোধ করেছেন সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির। অন্যদিকে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পৃথক দুটি সভায় এসব কথা বলেন তারা। তথ্য মন্ত্রণালয় থেকে একটা পরামর্শ কমিটি গঠন করতে চাই, যার লক্ষ্য হবে একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন তৈরি করা। গণঅভ্যুত্থান পরবর্তী কমিশন রিপোর্টসগুলির মধ্যে যে সমস্ত ভালো কথাগুলো ছিল, তার মধ্যে আপনারা ইতিমধ্যে আমাদের সঙ্গে দেখা হবার আগে কোনটা অ্যাগ্রি করেন। রিফর্ম কমিশন যে গণমাধ্যম কমিশন গঠনের কথা বলেছে, আশা করি যে সরকার এবার এটা গঠন করবেন। পত্রিকার জন্য যে ওয়েস বোর্ড আছে, কিন্তু সম্প্রচার কর্মীদের জন্য, সাংবাদিকদের জন্য কিছুই নাই। সো এই জায়গাটাই সরকারকে ভূমিকা রাখতে হবে এবং আমি জোর দাবি জানাবো এখান থেকে। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে 8 জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার ভোরে ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি পিকআপে করে ওসমানীনগরের দিকে যাচ্ছিল কয়েকজন নির্মাণ শ্রমিক। ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় পৌঁছালে খাগড়াছড়ি থেকে আসা একটি কাঁঠাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় আরও 4 জনের। এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন 2 মোটরসাইকেল আরোহী। এছাড়া সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় 1 জন এবং ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। বিচারপতিদের বাসা বাড়িতে পদায়ন না করার দাবিতে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্টের MLSS পদে চাকরিরতরা। বিকেলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা। ভুক্তভোগীরা বলেন, দীর্ঘদিন চলমান থাকা দাসপ্রথা বিলুপ্ত করেন সদ্য বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিচারপতিদের বাসা থেকে তিনি পদায়নকৃত সকল স্টাফ তুলে আনেন। তবে বর্তমান প্রশাসন পুনরায় বাসা বাড়িতে MLSS পদায়নের সিদ্ধান্ত নিয়েছে। নিন্দা জানিয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেন, বাসা বাড়িতে পদায়নকৃতদের উপর নানা রকম নির্যাতন করা হয়। বলেন, অফিস প্রধানদের অফিসিয়াল কাজে সহযোগিতা করাই তাদের প্রধান দায়িত্ব। ফলে সুপ্রিম কোর্টের সম্মানের সাথে পেশাগত দায়িত্ব পালনের ব্যবস্থা করার দাবি জানান ভুক্তভোগীরা। রান্না বান্নার কাছ থেকে শুরু করে যাবতীয় সবকিছু আমাদেরকে দিয়ে করায়। আমার বিচারপতি স্যার আমাকে ডাকছিলেন, উনি আমাকে বলছে যে বাসায় না গেলে আমার বিরুদ্ধে তিনি অ্যাকশন নেবেন। কাজের লোকেরও কাজ করতে হয়, আমরা সরকারের চাকর, তাহলে কেন আমরা এতটা নিপীড়িত নির্যাতিত হব? আমরা যখন যোগদান করেছি তখন সার্কুলারে ছিল না বাসভবনের ডিউটির বিষয়। আমরা এই দাসপ্রথা থেকে মুক্তি চাই। আমাদের সকলের একান্ত দাবি এটাই। আমরা চাই অন্য 10টা প্রতিষ্ঠান মতো অফিসে ডিউটি করার জন্য।
কালুরঘাট বেসিক শিল্প এলাকার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ। সরেজমিনে গিয়ে চলমান উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। চলাচলের ভোগান্তি নিরসনে দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। তুলে ধরেন জনকল্যাণে সরকারের গৃহীত নানা পদক্ষেপ। এ সময় মহানগর এবং চাঁদগাঁও ওয়ার্ডের বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবেশীর বাধায় মুন্সিগঞ্জে ৩১ বছর ধরে বিদ্যুৎহীন থাকা নিয়ে যমুনা টেলিভিশনে প্রকাশিত সংবাদের পর সেই পরিবার অবশেষে বিদ্যুৎ সংযোগ পেয়েছে। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে রোববার বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা খুঁটি এবং মিটার স্থাপন করে পরে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। এতে ৩ দশকের কষ্টের অবসান হলো মাস্টার শিক্ষার্থী পারমিতার পরিবারের। মুন্সিগঞ্জে প্রতিবেশীর বাধায় বিদ্যুৎহীন ৩১ বছর কুপির আলোয় ভরসাই শিরোনামে বুধবার সংবাদ প্রকাশ করে যমুনা টেলিভিশন। জানিয়ে জেলা জুড়ে তৈরি হয় আলোচনা। দুর্ভোগে থাকা শিক্ষার্থীর পরিবারটিকে সহযোগিতায় এগিয়ে আসে বিভিন্ন ছাত্র সংগঠন। পরে বৃহস্পতিবার বিদ্যুৎ সংযোগ দিয়ে পাশে দাঁড়ায় উপজেলার প্রশাসন। গত দুদিনে শেষ হয় কারিগরি কাজ। বিদ্যুৎ সংযোগ পায় উচ্ছ্বসিত পারমিতার পরিবার। এখনো আমার সবকিছু স্বপ্নের মতো লাগতেছে যে এত দ্রুত হচ্ছে আমি বিদ্যুৎ পাইছি। যমুনা টেলিভিশনকে আন্তরিকভাবে অনেক বেশি ধন্যবাদ জানাই আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। আর যেহেতু এখন আমার ঘরে বিদ্যুৎ আসছে, আমি অবশ্যই চাইবো যেন আমি একটা ভালো পর্যায়ে যেতে পারি। পারমিতার জন্য শুভকামনা। যমুনা টেলিভিশন শুধু তাদের দায়িত্বটাই সম্পন্ন করেছে। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।